আচ্ছা দেখো, আমাদের হচ্ছে চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়নে প্রথমে হচ্ছে মোল নিয়ে কথাবার্তা আছে, বুঝছো? তো মোল বের করে অনেকগুলো ফর্মুলা আছে, আমি লিখে রাখছি। ভর বা আণবিক ভর, প্রদত্ত অনুসংখ্যা বা অ্যাভোগাড্রো সংখ্যা, n=sv, এটা ঘনমাত্রা থেকে আসছে। তারপরে এসটিপিতে আয়তনকে 22.4 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে, আবার এসসিটিপি থেকে পাওয়া যায়, আবার পিভি বা আরটি থেকে পাওয়া যায়। এটা কোথা থেকে আসছে? ওই যে আমরা শিখছি আদর্শ গ্যাস সমীকরণ, পিভি = nRT, এখান থেকে এন এর মানটা পাওয়া যায় পিভি বাই আরটি। ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা যেই সূত্রের মধ্যে একটা চাপ একটা আয়তন, সেই সূত্রের মধ্যে তুমি চেষ্টা করবা এসআই এককে করার জন্য। কোন একক? এসআই এককে, যেহেতু এখানে আর এর মান আছে। আচ্ছা, আর ইউজ করতে হবে এসআই এককে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে চাপ হবে প্যাসকেলে, প্যাসকেল এককে, আর আয়তন হবে এম কিউব এককে। বুঝা গেছে? আয়তন এখানে কোন এককে হবে মাথায় রাখবা। এখানে অনেকে ভুলে লিটার ইউজ করতে পারো, কিন্তু হবে এম কিউব, কারণ আর এর মানটা ইউজ করতেছো এসআই একক। বুঝা গেছে? আর এর মানটা কি ইউজ করতেছো? এই যে জুল লিখতেছো, জুলের মধ্যে জুলকে ভাঙলে এম কিউব, এই এম জিনিসটা আসে। বুঝা গেছে বিস্তারিত? তো এখানে আমরা যেহেতু আর এর মানটা এসআই একক ব্যবহার করতেছি, আয়তন একক ব্যবহার করবো এম কিউব, মাথায় রাখবা। এই হচ্ছে বিষয়। তাপমাত্রা অলওয়েজ কেলভিন। আমি বলছি না একটা চাপ একটা আয়তন এগুলো ইউজ করলে, যদি একটা চাপ একটা আয়তন এগুলো ইউজ করা লাগবে এসআই এককে। যদি তুমি 0.081 ইউজ করতে চাও, 0.081, যদি আর এর মানটা ইউজ করতে চাও 0.081 লিটার এটিএম, এটা ইউজ করতে চাও, তাহলে চাপ ইউজ করতে হবে হচ্ছে এটিএমে, আর আয়তন ইউজ করতে হবে লিটারে। এই হচ্ছে বিষয়। বুঝা গেছে? হ্যাঁ, দেওয়া থাকে ঠিক আছে, বাট যখন জোড়া জোড়া দেওয়া থাকে, জোড়া জোড়া মানে আগের চাপ আগের আয়তন, পরের চাপ পরের আয়তন, জোড়া জোড়া চাপ জোড়া জোড়া আয়তন, তখন একটা একক ধরলেই হয়, সমস্যা নাই। জোড়া জোড়া সেম একক রাখলেই হয়, জোড়া জোড়া লিটার রাখবা, জোড়া জোড়া এম কিউব ইচ্ছা এক রাখলেই হয়। বাট যখন সিঙ্গেল সিঙ্গেল থাকবে তখন এই সাইডে নেওয়ার চেষ্টা করবা। এ বোঝা গেছে কি বলছি? এখন সিঙ্গেল সিঙ্গেল থাকবে। আর যদি তুমি আয়তনকে যদি তুমি লিটারে করো, যদি তুমি চাপটাকে এটিএমে করো, তাহলে তুমি আরটাকে লিটার এটিএমে করতে পারো, মানে 0.081 দিতে পারো। যদি আর এর মানটা 0.081 ব্যবহার করো, 0.081 লিটার এটিএম পার কেলভিন পার মোল, বুঝছো? এটা ইউজ করতে গেলে অবশ্যই আয়তন দিবা লিটারে আর পি দিবা এটিএমে। বুঝা গেছে? তাইলেই হবে। আচ্ছা, আর এইচটিপি জিনিসটা কি? এইচটিপি জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে আদর্শ তাপমাত্রা ও চাপ। আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর চাপ হচ্ছে 1 ATM। এনটিপি জিনিসটা অনেক বইতে এইচটিপির কথাই বুঝাইছে, বাট অ্যাকচুয়ালি আধুনিক কেমিস্ট্রিতে এনটিপি একটু পার্থক্য করা হয়েছে। এনটিপি হচ্ছে তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা স্বাভাবিক পরিবেশে নর্মালি হচ্ছে এর আশেপাশে থাকে, যদিও কক্ষ তাপমাত্রা আমরা বলি 25 ডিগ্রি সেলসিয়াস, আর চাপটা হচ্ছে 1 ATM। বুঝা গেছে? আচ্ছা, এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। অ্যাম্বিয়েন্টকে আমরা অ্যাটমসফিয়ারিকও বলি। আচ্ছা, আদর্শ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা চাপ, এই তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে বলি রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর চাপ হচ্ছে গিয়ে 100 কিলো প্যাসকেল। চাপটা কত? 100 কিলো প্যাসকেল। মাথায় রাখবা, এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, আর এসএটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হয় 24.78 লিটার। ওই যে লিখে রাখছি। এনটিপিতে হচ্ছে এসটিপি কাছাকাছি হয়। বুঝা গেছে? কাছাকাছি ওরকম হয়, বাট আমাদের আসে হলো মেনলি এসটিপি আর এসিটিপি নিয়ে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা হচ্ছে অনেকগুলা ম্যাথ বা কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এই সূত্রের মধ্যে এই সূত্র ইউজ করতে গেলে আমাদের কিছু ম্যাথে আণবিক ভর ব্যবহার করতে হয়। কি ইউজ করতে হয়? আণবিক ভর। কার আণবিক ভর? ওই যে যৌগের বা মৌলের আণবিক ভর হিসাব করতে হয়। তো সেই ক্ষেত্রে আণবিক ভর যে বের করবা, তুমি যদি মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখতে না পারো, তাহলে কেমনে করবা? এই জন্য কয়েকটা মৌলের পারমাণবিক ভর মানে এম এর মানটা মুখস্থ রাখতে হয়। বুঝা গেছে? কয়েকটা মৌলের পারমাণবিক ভর কী করতে হয়? মুখস্থ রাখতে। আমি একটা লিখে দিতেছি এখন। আচ্ছা দেখো তো, এই পারমাণবিক ভর হচ্ছে 1 থেকে 30 একেবারে ঠাডা মুখস্থ করবা। তো এর মধ্যে স্পেশালি আমি যেগুলো লিখে রাখছি এগুলো মুখস্থ রাখতেই হবে আর কি। আচ্ছা, কিছু মৌল বা যৌগের নাম
জানলে হচ্ছে সংকেতগুলো খুব সহজে হচ্ছে ক্যাচ করতে পারবা। যেমন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ইউপেক নাম, আইউপেক নাম যেটা বলি, কিন্তু এটা রানিং নাম বা প্রচলিত নাম হচ্ছে কেউ বলে চুন, কেউ বলে কুইক লাইম, এগুলো জানতে হবে। কোয়েশ্চেনে দেওয়া থাকতে পারে কুইক লাইম নিচে এই সেই উদ্দীপকে থাকতে পারে, তখন চিনতে হবে। তারপরে 2 নাম্বার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2, এটাকে কলিচুন বলি, স্লাইট লাইম বলি। 3 নাম্বার কার্বন কোক বলে, চারকোল বলে। আচ্ছা, মানে কোক চারকোলে কার্বন থাকে, কোক মানে কয়লা, কোক কয়লা, ঠিক আছে। 4 নাম্বার ক্যালসিয়াম কার্বনেট COCO3 চুনা পাথরের মধ্যে থাকে, মার্বেল পাথরে থাকে, খড়িমাটির মধ্যে থাকে। খড়িমাটি চিনো, যে ব্ল্যাকবোর্ডে লেখে, ব্ল্যাকবোর্ডে লেখে খড়িমাটি, হ্যাঁ চক, চক বা খড়িমাটি। চক নাম তো থাকতে পারে, চিনতে হবে না, ধরো নাম দেওয়া চক, এই জন্য ক্যালসাইটে বলে, ঠিক আছে। এগুলোর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট COCO3 থাকে। আচ্ছা, তো দেখো আমাদের 1 নাম্বার কোশ্চেন সেরকম যে একটা সিঙ্গেল পানির অণুর ভর কত, তাই না? আচ্ছা, তুমি সূত্র দিয়ে করতে পারো, নর্মালি ঐকিক নিয়ম করেও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সূত্র দিয়ে করবা কেমনে? একটা সিঙ্গেল পানির অণুর ভর চাইছে, রাইট? আচ্ছা, তার মানে তোমার প্রদত্ত অণুর সংখ্যা এই যে n, এটা হচ্ছে 1। পরে লেখো, একটা সিঙ্গেল অণু প্রদত্ত অণুর সংখ্যা n = কত? 1। আমরা জানি অ্যাভোগাড্রোর সংখ্যা মুখস্থ মান, এটা কত? 6.023 × 10⁻23, রাইট? আমরা পানির যে আণবিক ভর ওটা মুখস্থ জানি, m কত? এটা সুমাইয়া জানো? পানির আণবিক ভর জানো কত গ্রাম হয়? 18 গ্রাম। H2O, পানি মানে কি? H2, তাই না? তো অক্সিজেন ভর হচ্ছে 16, একটা অক্সিজেন 16, হাইড্রোজেন 2টা। সো একটা ভর 1 × 1 মানে 1 × 2, টোটাল হয় 18 গ্রাম, 18 গ্রাম হয়। আমাদের চাইছে প্রদত্ত ভর W = what, মানে একটা সিঙ্গেল পানির অণুর ভর কত। এমন কোন সূত্র আছে যে সূত্রের মধ্যে N আছে, Na আছে, M আছে, ডবল বাই করবো? এই জোড়াটা। কোন জোড়াটা? এই জোড়াটা, বুঝা গেছে? সো আমরা এই জোড়াটা নিব, হয়ে যাবে একেবারে সিম্পল। W/M = কত হবে? কত হবে? N/Na। সো এখানে W বসাবা, সব কিছু বসাবা, বসাইয়া তুমি পাওয়া যাবা হচ্ছে W এর মান, মানে W হচ্ছে বের করবা। আচ্ছা, তো N কত? N হচ্ছে 1, Na হচ্ছে 6.023 10⁻23। আচ্ছা, আর বড় M, ক্যাপিটাল M হচ্ছে আণবিক ভর 18, কত আসে? এই কত আসে এটা? এই যেটা লিখে রাখছি আমি, এই যে 2.99, এটা আসবে 2.99। দেখো মিলছে কিনা, সাই মিলাতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনে আনসার গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কোশ্চেনে আনসার গেল। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেন খেয়াল করো। 2 নম্বর কোশ্চেনে কী বলছে? 2 নম্বরটা হচ্ছে প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা মানে কি? STP। প্রমাণ অবস্থা কি? মাথায় রাখবা। প্রমাণ অবস্থা মানে কি? ST। প্রমাণ অবস্থা মানে কি? আচ্ছা, প্রমাণ অবস্থায় 6 গ্রাম পানির আয়তন কত? 6 গ্রাম। তার মানে W এর মান দেওয়া আছে 6 গ্রাম, রাইট? গ্রাম। আমরা জানি যে পানির আণবিক ভর বড় M, এটা হচ্ছে 18 গ্রাম। আচ্ছা আচ্ছা, এখন আমাদের চাইছে কি? চাইছে পানির আয়তন প্রমাণ অবস্থায়। আচ্ছা, প্রমাণ অবস্থায় আমরা জানি যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। আমাদের বের করতে বলছে প্রমাণ অবস্থায় VSTP = what, এই যেটা প্রমাণ অবস্থায় আয়তনটা কত। সো আমি কোন সূত্র নিব? এমন একটা সূত্র নিব যে সূত্রের মধ্যে আমার W আছে, বড় M আছে, VSTP আমি বের করব। কোন সূত্র? সাইম, এই যে এটা W/M আর হচ্ছে এই জোড়াটা, এটার সাথে এটা, রাইট? সো কি নিবা? W/M = VSTP / 22.4। তার আমরা STP তে আয়তন জানতে পারবো। প্রমাণ অবস্থা মানে কি? STP তে আয়তন। আচ্ছা, তাহলে VSTP কত আসে? এটা আসে একবারে লিখলে W/M * হচ্ছে 22.4। W হচ্ছে আমার 6, M হচ্ছে 18 * 22.4। কত আসে আনসার? কত আসে আনসার? 7.46। চেক করে দেখছো? আচ্ছা, ওকে, এটাই আসা উচিত। আচ্ছা সাইম, বুঝছো? পরবর্তী কোশ্চেন পারছো? এতটি পানির অণুর আয়তন কত? ও, এটা লেখো পানির আয়তন, এটাকে লেখো কক্ষ তাপমাত্রায়। হ্যাঁ, কক্ষ তাপমাত্রায় কত? এতটি পানির অণুর আয়তন কক্ষ তাপমাত্রা মানে রুম টেম্পারেচারে কত, ঠিক আছে? হ্যাঁ,
রুম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আচ্ছা, তো আমাদের এতটি পানির আয়তন বাই করতে বলছে কত তাপমাত্রায়? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কী থাকে? এটা কোন তাপমাত্রায়? VSATP, মানে SATPতে যে তাপমাত্রা এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক কিনা বলো? SATPতে তাপমাত্রা কত? SATPতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। SATPতে আয়তন তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো খেয়াল করো আমাদের SATPতে আয়তনটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে আমাদের আয়তনটা বাই করতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে VSTP এটা বাই করতে বলছে। STPতে আমার আয়তন বাই করতে বলছে। কক্ষ তাপমাত্রা দেখে বুঝতে পারছি এই তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং এই তাপমাত্রা দেখে বুঝতে পারছি এটা অ্যাকচুয়ালি SATPতে আয়তন বাই করতে বলছে। বোঝা গেছে? কীভাবে করবো আমরা? সহজ কথা, আমাদের এতটি পানির অণু দেওয়া আছে, অণুর সংখ্যা দেওয়া আছে, তার মানে আমাদের গিভেন হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 7.3053 ইন্টু 10⁻20। আচ্ছা, তারপর একটু খেয়াল করো আমাদের কি বলা আছে কোয়েশ্চেনে? বলছে এতটি পানির অণু। আচ্ছা, আমরা তো Na মুখস্থ জানি, এটা হচ্ছে 6.021023 আচ্ছা, আমাদের হচ্ছে গিয়া এই তো আমাদের বাই করতে বলছে VSATP, যেহেতু প্রমাণ অবস্থা বলছে VSATP বাই করতে বলছে। যেখানে অনুসংখ্যা লিখবা সেখানে লাগবে অ্যাভোগাড্রো সংখ্যা, যেখানে প্রদত্ত ভর লিখবা সেখানে লাগবে আণবিক ভর। বোঝা গেছে? সো আমরা আমাদের অনুসংখ্যা দেওয়া আছে, আমরা অ্যাভোগাড্রো সংখ্যা নিচ্ছি। আমরা কোন জোড়া নিব? আমরা এইটা নিব n/na, আর কোনটা নিব সাথে? VSATP বাই 24.78। বোঝা গেছে? সো করো n/na ইকুয়াল টু VSATP ডিভাইডেড বাই 24.78। এখান থেকে আমরা বাই করবো হচ্ছে গিয়া VSATPর মান n/na ইন্টু 24.78। হ্যাঁ বলো। হ্যাঁ, তাপমাত্রা বলে দিছি। এখানে তুমি পি তো জানো না কি? 100 কিলো কেমনে বুঝলা? চাপ তুমি বুঝলা কেমনে? এটা এত চাপ বুঝলা কেমনে? চাপ তো জানো না। কক্ষ তাপমাত্রা দেখে বুঝছি তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, একটা স্পেশাল অবস্থা ইন্ডিকেট করতেছে, সেটা হচ্ছে SATP। কিন্তু তুমি যখন তাপমাত্রা 25 তখন তুমি এমনিতে চাপ কতটা বুঝলা কেমনে? যদি PV/RT দিয়ে করো। কথা কি বোঝা গেছে? কি বলছি? 100 কিলো প্যাসকেল হয়। হ্যাঁ, তাহলে ওটা দিয়ে করতে পারো। তুমি যদি ওইটা ধরে 100 কিলো দিয়ে করো, হ্যাঁ তাইলে করতে পারবা, পারবা। আচ্ছা, তো সহজ সূত্র রেখে কেন তুমি কঠিন দিয়ে করবা? এখানে কতগুলো মান বসানো লাগবে? কত আসে বলো একজন? ডিরেক্ট তাপমাত্রা চাপ উল্লেখ থাকলে এটা দিয়ে করবা। কত আসে? 0.03 লিটার। কথা কি বুঝো নাই কি বলছি? আচ্ছা, ওকে। দেখো আমাদের এখানে কি বলছে কোয়েশ্চেনে? বলছে কত মোল সোডিয়াম পরমাণু আছে। এখানে নেওয়া হয়েছিল 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, এর সাথে কিছু পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড। তার মানে এখানে 0.35 গ্রাম পুরাটা সোডিয়াম ক্লোরাইড নাই। সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড মিক্স আপ ভরটা হচ্ছে 0.35 গ্রাম। বোঝা গেছে? এখানে শুধু সোডিয়াম পাওয়া গেছে 0.11 গ্রাম। তো প্রশ্নে বলছে কত মোল সোডিয়াম পরমাণু আছে, রাইট? সহজ কথা, আমরা জানি সোডিয়ামের যে মোল সংখ্যা বের করবা, মোল সংখ্যা বের করার কনসেপ্ট কি? ভর বাই আণবিক ভর। ভর আমি জানি 0.11, সোডিয়ামের আণবিক ভর কত? 23 গ্রাম। ব্যাস, শেষ। দেখো এটা আসে কিনা? 4.78 10⁻³ মোল। অনেক কঠিন কোশ্চেন, হ্যাঁ। পরেরটা দেখো কি বলছে, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। এটা একটু টুইস্ট আছে, হ্যাঁ। কত মোল কি বলছে? আচ্ছা, ভালো করে শুনো। তুমি যে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিছিলা, এটা পুরাটাই কি 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড? না। সো এই ইনফরমেশন দিয়ে তুমি ম্যাথটা আগাইতে পারবা না। তুমি কি দিয়ে আগাইবা একটু খেয়াল করো। এই যে তুমি সোডিয়াম যে পাইছো, এই যে সোডিয়াম পাইছো, কার থেকে পাইছো? সোডিয়াম ক্লোরাইড থেকে পাইছো। কারণ এই সোডিয়ামটা ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে নাই, আছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে। সোডিয়াম কার থেকে পাইছো? গুড। এবার দেখো সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙলে কি পাই? সোডিয়াম প্লাস পাই আর Cl মাইনাস পাই। একটু মনোযোগ দেখো, এখানেও আমাদের রেশিওর ব্যাপারটা কাজে লাগবে।
আমরা দেখতে পাচ্ছি রেশিও দেখো, এখানে 1 একটা, এখানেও একটা, এখানে একটা। এখান থেকে আমরা বুঝতে পারতেছি একটা সোডিয়াম ক্লোরাইড থেকে একটা সোডিয়াম পাই। ঠিক, তুমি সোডিয়াম কয়টা পাইছো? তুমি সোডিয়াম কয় মোল পাইছো? তাহলে সোডিয়াম ক্লোরাইড কয় মোল ছিল? একটা সোডিয়াম পাবা একটা সোডিয়াম ক্লোরাইড থেকে, মানে একটা সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণভাবে ভেঙে গেলে একটা সোডিয়াম পাবা। এখন তুমি সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা জানো না, বাট তুমি জানো যে সোডিয়াম পাওয়া গেছে এত মোল। কত মোল? সোডিয়াম পাওয়া গেছে 4.78 × 10⁻³ মোল। তাহলে সোডিয়াম ক্লোরাইড কয় মোল হবে? কথা বলো। সেম 4.78 10⁻³ মোল। শেষ, এটাই আনসার। এটা করবা কেমনে? খাতায় করবা কেমনে? এভাবে লিখবা বিক্রিয়া অনুসারে। এই যে এটা বুঝছো, এটা কি লিখবা? এই যেটা বিক্রিয়া না, এটা আচ্ছা। বিক্রিয়া অনুসারে আমরা কি দেখতে পাইতেছি? 1 মোল সোডিয়াম প্লাস পাওয়া যায় 1 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে। সো বলতে পারি 1 মোল সোডিয়াম প্লাস এই সমতুল্য হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইড, রাইট? বলতে পারি। সুতরাং 4.78 × 10⁻³ মোল সোডিয়াম প্লাস ইকুয়াল টু হবে সেম 4.78 × 10⁻³ মোল সোডিয়াম ক্লোরাইড। শেষ, এটাই আনসার। বুঝতে পারছি? চলো, এখানে তুমি কিন্তু জানো যে সোডিয়াম ক্লোরাইডটা পাওয়া গেছে 4.78 10⁻³ মোল, রাইট? এখন জানতে হবে এই যে সোডিয়াম ক্লোরাইড আমি নিছিলাম মানে মিক্স আপ দ্রবণে টোটাল 0.35 গ্রাম, বাট অ্যাকচুয়ালি কিন্তু 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এখানে ছিল না। অ্যাকচুয়ালি এখানে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ছিল না, কারণ ভেজাল হিসাবে আবার এর সাথে CaCl2 ছিল। তো আমার জানতে হবে এখানে অ্যাকচুয়ালি কয় গ্রাম ছিল সোডিয়াম ক্লোরাইড। আমি সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা জানি। আমরা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর বের করতে পারবো কেমনে? NaCl আণবিক ভর, NaCl, সোডিয়ামের ভর 23 গ্রাম, সোডিয়াম কয় গ্রাম? আর ক্লোরিন 35.5 গ্রাম। কত আসে? 58.5 গ্রাম। ঠিক কিনা বলো? ঠিক। এখন আমরা বের করবো সোডিয়াম ক্লোরাইডের ভর। আমরা জানি মোল ইকুয়াল টু ভর বাই আণবিক ভর। সো ভর ইকুয়াল টু আসে N × M। N হচ্ছে 4.78 × 10⁻³ আর M হচ্ছে 58.5। কত আসে? 0.169 গ্রাম, রাইট? এটা কার ভর? সোডিয়াম ক্লোরাইডের ভর। এত কম আসলো? হ্যাঁ, এত কম আসলো কেন? একটু বেশি আসতে উচিত না? কি হিসাব দিছ? দাম কাছে দাও। 4.78 10⁻³, হ্যাঁ 0.279, হ্যাঁ মানে 0.28 বলা যায়। 0.27। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা NaClটা মিশ্রিত দ্রবণে নিছি 0.35 টোটাল, বাট অ্যাকচুয়ালি NaCl পাওয়া গেছে 0.279 গ্রাম। তাহলে বিশুদ্ধতা কত হবে দেখো? NaCl এর বিশুদ্ধতা নিচে হবে আদিতে। শুরুতে কতটুকু নিছিলাম? শুরুতে টোটাল 0.35। এই 0.35 এর মধ্যে আমি পাইছি কতটুকু অ্যাকচুয়ালি? 0.279 শতকরা প্রকাশ করো ইন্টু 100%। এই 100 সহ গুণ করো, সাথে পার্সেন্ট আলাদা থাকবে। কত আসে বলো? দাঁড়াও শেষ করি। কত আসে বলো? 79.71। তার মানে এটা বোঝাচ্ছে অলমোস্ট 80% বলা যায়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমি যদি 100 গ্রাম নেই তাহলে বিশুদ্ধ হচ্ছে 80%, মানে 80 গ্রাম। তার মানে 100 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি NaCl আছে 80 গ্রাম। ব্যাপারটা এরকম একটা কাইন্ড অফ। 100 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি বিশুদ্ধ হচ্ছে 79.771 গ্রাম। বুঝা গেছে? আমি নিয়েছিলাম 0.35, তার মধ্যে অ্যাকচুয়ালি পাইছি 0.279। যদি আমি 100 নিতাম তার মধ্যে অ্যাকচুয়ালি পাইতাম 79.71 গ্রাম। বলো যদি বলা হয়তো NaCl 0.35 এর মধ্যে ভেজাল 5 গ্রাম, তাহলে বিশুদ্ধ কয় গ্রাম? ওইটা বিশুদ্ধ, পরে শতকরাই নিবা আদি উপরে। এটা বুঝছো? আচ্ছা,
আমি বলে দিলাম NaCl নিয়েছিলাম 0.35, এর মধ্যে ভেজাল পাইলাম হচ্ছে 0.5 গ্রাম। ভেজাল কয় গ্রাম? তাহলে NaCl অ্যাকচুয়ালি কয় গ্রাম আছে? NaCl অ্যাকচুয়ালি কয় গ্রাম আছে বিয়োগ করলে পাওয়া যাবে, মানে এই 0.05 মনে করো, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে। বিয়োগ করলে যা পাওয়া যাবে ওটা হচ্ছে বিশুদ্ধ। যদি বলা হইতো NaCl মিশ্রিত জায়গায় আমি নিচ্ছি 0.35, তার মধ্যে ভেজাল হচ্ছে 0.05, তাহলে অ্যাকচুয়ালি কয় গ্রাম বিয়োগ করলে যা থাকে ওটা বিশুদ্ধ অ্যাকচুয়ালিটা। তাহলে শতকরা বিশুদ্ধ কত? নিচে আদি, উপরে অ্যাকচুয়ালি বিশুদ্ধ, যেটা বিয়োগ করে পাইলা ইন্টু 100%। সব সময় বিশুদ্ধ বললেই হবে, নিচে নিচে কত টোটাল কত, উপরে অ্যাকচুয়ালি কত ইন্টু 100%। বলো। হ্যাঁ, যদি বলতো কোশ্চেনে ভেজালের শতকরা পরিমাণ কত, NaCl এর ভেজালের শতকরা পরিমাণ কত, তখন কি করতাম? আমরা বিশুদ্ধ পাইছি কয় গ্রাম? 0.279, তাহলে বিয়োগ করলে পাওয়া যাবে ভেজাল। বিয়োগ করলে কী পাওয়া যাবে? ভেজাল। বিয়োগ করলে কী পাওয়া যাবে? ভেজাল। এখন তাহলে শতকরা কেমনে বের করতাম? শুরুতে নিয়েছি 0.35, বিয়োগ করলে পেতাম ভেজাল, ওই ভেজালটা উপরে লিখতাম ইন্টু তো 100%, তাহলে পেতাম ভেজালের শতকরা পরিমাণ। বোঝা গেছে? ক্লিয়ার তো? আচ্ছা, এখানে বলছে কত মোল ক্লোরিন পরমাণু আছে। দেখো, ক্লোরিন কিন্তু NaCl থেকেও আসতেছে, আবার ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও আসতেছে। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, কেমনে করবো আমরা একটু খেয়াল করো, সবাই খেয়াল করো। আমরা প্রথমে NaCl এর ব্যাপারটা জানি। NaCl ভেঙে পাইছিলাম Na+ আর Cl-। রেশিওর ব্যাপারটা হচ্ছে NaCl একটা, Na+ও একটা, Cl- একটা। NaCl এর মোল সংখ্যা কত পাইছিলা? 4.78, 10⁻³ মোল। তাহলে NaCl এর মোল যদি 4.78, 10⁻³ হয়, তাহলে এইটা ক্লোরিন কত হবে? ক্লোরিন কত হবে? সেম 4.78, 10⁻³। বোঝা গেছে? বোঝা গেছে? আর মোল পাইলাম। এবার শুধু কি NaCl থেকে ক্লোরিনটা আসে? না, ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও আসে। আমার জানতে হবে ফার্স্টে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড কয় গ্রাম আছে। আমি এখানে জানি টোটাল 0.35 গ্রাম, তার মধ্যে NaCl হচ্ছে কত আসছিল? ক্যালসিয়াম ক্লোরাইডের ভর আগে এটা বাই করতে হবে। কত আসে? 0.35 মাইনাস কত? 0.279। কত আসে? কত আসে বলো? 0.071 গ্রাম। বুঝা গেছে? এখন আমি ক্যালসিয়াম ক্লোরাইডের ভর জানি। কি জানি? ক্যালসিয়াম ক্লোরাইডের ভর জানি। আমার এখন যে কাজটা করতে হবে, ক্যালসিয়াম ক্লোরাইডের মোল বাই করতে হবে। সো মোল কী করবা? N ইকুয়াল ভর বা আণবিক ভর। ভর হচ্ছে 0.071, আর আণবিক ভরটা কত হয়? ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস ক্লোরিন 2, মানে 35.5 ইন্টু হচ্ছে 2, এই হচ্ছে টোটাল আণবিক ভর। সব মিলাইয়া মোট মোল সংখ্যা কত আসে? সব মিলাইয়া মোল কত আসে? 6.39 10⁻⁻⁴ এটা আসে? এটা আসে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো। আমি যদি ক্যালসিয়ামগুলোকে ভেঙে দিই, আমরা ক্যালসিয়াম পাবো একটা, কিন্তু ক্লোরিন পাবো দুইটা। ক্যালসিয়ামের জার্মান মান 2+ এবং একটা সিঙ্গেল ক্লোরিনের জার্মান মান -1 আছে, দুইটা, তাই 2 লিখছি। এখন দেখো, আর মোল সংখ্যা হচ্ছে 6.39 10⁻⁴, অরটা হবে সেম 6.39 10⁻⁴। কেন? রেশিও দেখো, এখানে একটা কিন্তু দুইটা, আর মোল সংখ্যা ডাবল হয়ে যাবে, অরটা হবে 2 × 6.39 10⁻⁴। তাহলে আমরা এখানে ক্লোরিনের মোল সংখ্যা জানি, এখানেও মোল সংখ্যা জানি, মোট মোল সংখ্যা বাই করে দাও। বোঝা গেছে? সুতরাং N টোটাল অফ ক্লোরিন 4.78 × 10⁻³ প্লাস হচ্ছে গিয়া 2 × 6.39 × 10⁻⁴। আমরা কি সবাই বুঝতে পারছি বিষয়টা? সবাই বুঝতে পারছি? ঠিক আছে, তুলো। বিক্রিয়ক, ঠিকই তো। কোথায়? যাই হোক, ঠিক করে নাও। দেখো তো, আমরা সমীকরণ বিষয়ক যখন হিসাব করব, ক্যালকুলেশন করব, তখন আমরা সকল হিসাব করব লিমিটিং বিক্রিয়ক থেকে। কারণ লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সম্পূর্ণরূপে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বুঝা গেছে? সো তার থেকে বাকি পরিমাণটা আমরা বের করব। আমরা চিনব কেমনে কে লিমিটিং বিক্রিয়ক? সেটা হচ্ছে আমরা প্রদত্ত মূল সংখ্যাকে এই বিক্রিয়ার যে মূল সংখ্যা দেওয়া থাকে অনুপাতগুলা, সেটা দিয়ে ডিভাইড করে দেখব কোনটা বড় কোনটা ছোট হয়। যেমন
যদি এর মোল সংখ্যা গিভেন থাকে Na আর বিক্রিয়া দেখতে পাচ্ছি Na/A, সেমভাবে বি এর মোল সংখ্যা হচ্ছে Nb গিভেন আর এই স্মল বি হচ্ছে বিক্রিয়া থেকে পাই, এই রেশিও দেখবো কোনটা বড় কোনটা ছোট। যদি আমার রাইট সাইডটা বড় হয় তার মানে আমার Na হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, যদি আমার লেফট সাইডটা বড় হয় তার মানে বি, রাইট সাইডটা ছোট, সো বি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর উভয় পাশ সমান হয়ে গেলে দুইটাই লিমিটিং বিক্রিয়ক, মানে দুইটা শেষ হয়ে যাবে। যে লিমিটিং বিক্রিয়ক তার থেকে হিসাবটা শুরু করবা, এ লিমিটিং বিক্রিয়ক এ নিয়ে হিসাব শুরু করবা, বি লিমিটিং বিক্রিয়ক বি নিয়ে হিসাব শুরু করবা, ব্যাপারটা এরকম। হ্যাঁ বলো, তখন এটা নিয়ে হিসাব করলেই হবে ইচ্ছা। আচ্ছা তো খেয়াল করো, আমরা একটা লিমিটিং বিক্রিয়া করি, মনে করো, হ্যাঁ মনে করো এরকম বললাম যে কি বলবো আসলে 30 গ্রাম নাইট্রোজেন ও 40 গ্রাম হাইড্রোজেন থেকে কত মোল অ্যামোনিয়া তৈরি করা যাবে, কথা বুঝতে পারতেছ? এরকম বললাম। সো এখানেই লিমিটিং বিক্রিয়কের প্রভাবটা বুঝতে পারবা। তো আগে তুমি বিক্রিয়াটা লিখবা, বিক্রিয়াটার কী অবস্থা। ফার্স্টে ব্যাপারটা কীরকম বলো তো, N2 তারপরে H2 তৈরি হবে অ্যামোনিয়া NH3, ঠিক কিনা বলো? সমতাকরণ করবা, যেহেতু হিসাবের ম্যাথ অবশ্যই সমতাকরণ করা লাগবে, হিসাবের ম্যাথ অবশ্যই সমতাকরণ করবা। তাহলে এখানে হচ্ছে গিয়া আমরা H3টা দেখতে পাচ্ছি, এখানে নাইট্রোজেন 2টা, এখানে 2 দাও, নাইট্রোজেন ইকুয়াল হয়ে গেছে, নাইট্রোজেন ইকুয়াল করতে গিয়ে আবার হাইড্রোজেন 6টা হয়ে গেছে, তাহলে এর আগে 3 দিয়ে দাও। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন দেখো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে এরা মোল কত N2 এর, N of N2 কত হবে, কত মোল সংখ্যা কত? আরে N1 ধরি, কত 30 গ্রাম ডিভাইডেড বাই N2 আণবিক ভর 28 না, N2 এর আণবিক ভর 28 না, N2 কত হয় 1.07 মোল। আচ্ছা তারপরে N2 হচ্ছে গিয়ে হাইড্রোজেনের 40 ডিভাইডেড বাই H2 মানে 2 গ্রাম, কত হয় 20 মোল। খেয়াল করো 20 মোল। তুমি একটু খেয়াল করো তো বিক্রিয়া কী বলতেছে, বিক্রিয়া বলতেছে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করে 3 মোল হাইড্রোজেনের সাথে, তার মানে নাইট্রোজেন যা নিবা তার 3 গুণ বেশি নিবা হাইড্রোজেন, তাইলে বিক্রিয়া করবে। যদি এই পাত্রের মধ্যে আমি 4 মোল হাইড্রোজেন নেই, বিক্রিয়া নিছি 1 মোল নাইট্রোজেন, ঠিক আছে, 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করব 3 মোল H2 এর সাথে। যদি আমি এই পাত্রের মধ্যে নিতাম 1 মোল নাইট্রোজেন আর 4 মোল হাইড্রোজেন, তখন কি হইতো? তখন 1 মোল নাইট্রোজেন 3 মোল H2 এর সাথে রিঅ্যাকশন করতো, বাকি 1 মোল H2 পড়ে থাকতো। তাইলে লিমিটিং বিক্রিয়ক কে হইতো? N2। N2 শেষ হয়ে গেছে, যে ফুরায় গেছে, শেষ হয়ে গেছে, সেই লিমিটিং বিক্রিয়ক। বোঝা গেছে? তাহলে এখানে বুঝতে পারতেছি আমি নাইট্রোজেন যা নিব তার 3 গুণ নিব হাইড্রোজেন। আমি নাইট্রোজেন নিছি 1 পয়েন্ট সামথিং মোল, তার 3 গুণ করলে মনে হয় সর্বোচ্চ 4 মোলের মতো হবে, 3 মোল সামথিং হবে। কিন্তু হাইড্রোজেন কত বেশি নিয়ে নিছ, লিমিটিং বিক্রিয়ক এটা। হ্যাঁ, কিন্তু এইভাবে সবসময় চিন্তা করে বের করা যায় না, আমার ডিরেক্ট অনুপাত দিয়ে করে ফেলবে, একবারে চলে আসবে। এই যে আমি যেটা বুঝাইলাম প্রসেসটা হলো চিন্তা করে, কিন্তু চিন্তা করে বারবার করতে প্রেশার লাগে, অনেক সময় দেখা যায় বোঝা যায় না। একবার এভাবে কেস ধরে করবা। কেন করবা দেখো, আমরা কিন্তু চিন্তা করে বলতে পারছি কি লিমিটিং বিক্রিয়ক, ঠিক না? এবার দেখো কেমনে করবা। এই দেখো N1 ডিভাইডেড বাই কী লিখছিলাম আমি, এমন লিখছিলাম না, এখানে Na বাই করবা Na বাই A, NB এমন লিখছিলাম না। আচ্ছা এখানে Na কত, প্রথমটা কত 1.07, এটা হিসাব করে যা পাইছো সেটা ভাগ, এ কত, এ হচ্ছে 1, এ কত, এই যে 1 সাথে 1 আছে, কিছু নাই মানে 1, NB কত 20 আর স্মল বি কত 3, এটা কত আসে 1.07, এটা 6.67 নাকি? কে বড়, কে লিমিটিং বিক্রিয়ক, কে লিমিটিং বিক্রিয়ক? এই যে এ কে নাইট্রোজেন। বোঝা গেছে? সুতরাং N2 লিমিটিং বিক্রিয়ক। বুঝছো কি না? এখন আমাদের হিসাব করাটা সুবিধা হবে। আমাদের ব্যয় করতে বলছে কি উৎপাদ, কী ব্যয় করতে বলছে? তাহলে উৎপাদের হিসাবটা কার থেকে করব, হাইড্রোজেন থেকে না N2 থেকে? N2 থেকে। কেন? কারণ N2 পুরাটা বিক্রিয়া করে ফেলছে, N2 আমি জানিছি পুরাটা বিক্রিয়া করে ফেলছে। কীভাবে লাগবে এখন দেখবে, বিক্রিয়া অনুসারে বিক্রিয়া অনুসারে 1 মোল N2 এটা সমতুল্য হচ্ছে 2 মোল অ্যামোনিয়া, রাইট? আচ্ছা
তাহলে আমার N2 পুরো বিক্রিয়া করছে হচ্ছে গিয়ে 1.07 মোল। 1.07 মোল N2 এর সমতুল্য হচ্ছে বেশি না কম হবে? বেশি হবে। 2 ইন্টু 1.07 মোল অ্যামোনিয়া। সো 2 পয়েন্ট কত সেটা? 2.14 মোল অ্যামোনিয়া। রাইট? বুঝতে পারছি নাকি মাথার উপর দিয়ে গেছে? ক্লিয়ার? ওকে।